সো চ্যাপ্টার 10 শুরু করছি আমরা, কেমিস্ট্রি মিনারেলস রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটালসটা আমি একটু মনে করায় দিতে চাই। কিন্তু তোমাদের অনেকেরই একটা অ্যাটিটিউড আমি দেখছি যে তোমরা জাস্ট অনেক সময় ভিডিওগুলা মানে আর কি খুব ফ্লোটিংলি দেখে যাচ্ছ, দেখে বলতেছে যে ভিডিও দেখা শেষ, ঠিক আছে, তারপরে সেখান থেকে কিছু জানলা কি না জানলা সেটা ম্যাটার না। তবে আমি তোমাদের রিকমেন্ড করি যে প্রতিটা ভিডিও দেখার সময় সেটা কপিতে লিখে ফেলতে হবে। যারা লিখে ফেলবে তারা দেখবা যে অনেক ভালো কিছু শিখে ফেলছে, আর যারা লিখছে না, ঠিক আছে, তাদের ওই নলেজটা ফ্লোটিং থাকবে। পরীক্ষা হলে গিয়েও আরেকজনকে জিজ্ঞেস করতে হবে যে ভাই ওইটা জানি কী রে, ঠিক আছে। সো এই ফ্লোটিং নলেজ নিয়ে মানে অনেক দূর পথ চলা যায় না, একটু সহজ সামান্য একটু আগানো যায় আর কি, এছাড়া কিছু না। সো লিটল পপুলার সায়েন্টিস্ট, আমি এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা একটু মনে করা দিতে চাই, কারণ আমাদের এই যে মিনারেলসের মেইন যেটা টপিক সেটা হচ্ছে কি এক্সট্রাকশন অফ মেটালস, ঠিক আছে। সো এইভাবে মনে রাখবা, লিটল পপুলার সায়েন্টিস্ট, লিটল পপুলার সায়েন্টিস্ট, scientists can make a Jew in low humid countries more satisfactorily. তাহলে এই হচ্ছে মেটালিক রিঅ্যাক্টিভিটি সিরিজ অথবা রিঅ্যাক্টিভিটি সিরিজ ফর মেটালস। সো লিটল ফর লিথিয়াম, সো এটাকে আমরা LI দিয়ে ডিনোট করি। পপুলার ফর পটাশিয়াম K দিয়ে ডিনোট করি। সায়েন্টিস্ট ফর সোডিয়াম Na দিয়ে ডিনোট করি। ক্যান ফর ক্যালসিয়াম Ca দিয়ে ডিনোট করি। মেক ফর ম্যাগনেসিয়াম Mg দিয়ে ডিনোট করি। A ফর অ্যালুমিনিয়াম Al দিয়ে ডিনোট করি। জু ফর জিঙ্ক Zn দিয়ে ডিনোট করি। ইন ফর আয়রন Fe দিয়ে ডিনোট করি। লো ফর লেড, লেডকে আমরা প্লাম্বাম দ্যাট ইজ Pb দিয়ে ডিনোট করি। H হিউমিড ফর H দ্যাট ইজ হাইড্রোজেন, হাইড্রোজেন যদিও মেটাল না তবে তার ক্যারেক্টারিস্টিক্সগুলো মেটালের মতো, তো হাইড্রোজেন থাকলে আবার আমরা অনেক কিছু বুঝতে পারি, তো এই কারণে হাইড্রোজেনটাকে রাখা এখানটায়। রিয়াকশন বুঝতে গেলে হাইড্রোজেনের উপরে কারা আছে নিচে কারা আছে, হাইড্রোজেনের নিচেরগুলো হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে না, হাইড্রোজেনের উপরে যারা আছে তারা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে, তো এই কারণে হাইড্রোজেনকে রাখা একটু বোঝার জন্য। কান্ট্রিজ ফর কপার Cu, মোর ফর মার্কারি Hg, অ্যান্ড স্যাটিসফ্যাক্টরিলি ফর সিলভার Ag। এরপরে আবার আছে গোল্ড টোল্ড, অনেক কিছু আছে। তো এই সিরিজটা যার মনে থাকবে সে মেটালিক এক্সট্রাকশন প্রসেসটা বুঝতে পারবে। সো আমরা তো চাই যে মেটাল এক্সট্রাকশন প্রসেসটা বুঝতে, তাই না? তাহলে মেটাল এক্সট্রাকশন যদি আমরা ঠিক মতো বুঝতে চাই তাহলে আমাদেরকে এই রিঅ্যাক্টিভিটি সিরিজটাও জানতে হবে। তো কেন এই মেটাল এক্সট্রাকশনে এই রিঅ্যাক্টিভিটি সিরিজের রোলটা কি, কি রোলটা সে প্লে করে এখানটায় দেখো। মেইনলি এই 1 2 3 4 5 6 ফার্স্ট 6 মানে লিথিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত এদেরকে আমরা একভাবে এক্সট্রাক্ট করি, আর পরে এই জিঙ্ক থেকে শুরু করে একেবারে এই সিলভার পর্যন্ত, ঠিক আছে, এদেরকে আমরা আরেকভাবে এক্সট্রাক্ট করি। তো সিলভারের এক্সট্রাকশনটা সাধারণত অত দরকার হয় না, মোটামুটি পিওর কন্ডিশনে পাওয়া যায়। গোল্ড তো আরও পিওর কন্ডিশনে পাওয়া যায় নেচারে, সো সেগুলোর এক্সট্রাকশন দরকার হয় না। তো ফার্স্ট 6 দেখো, লিথিয়াম টু অ্যালুমিনিয়াম এগুলোর এক্সট্রাকশন করব এক উপায়ে, আর এই জিঙ্ক থেকে সিলভার পর্যন্ত এগুলোর যে এক্সট্রাকশন সেটা আমরা আরেকভাবে করতে চাই। তাহলে এই লিথিয়াম থেকে এই যে অ্যালুমিনিয়াম পর্যন্ত সাধারণত আমরা এগুলোকে ইলেকট্রোলাইসিস মেথডে এক্সট্রাক্ট করি। সো এক্সট্রাকশন
এদের এক্সট্রাকশনগুলো হয় থ্রু ইলেকট্রোলাইসিস প্রসেস। ইলেকট্রোলাইসিস প্রসেস। তাহলে কাদের এক্সট্রাকশন ইলেকট্রোলাইসিস প্রসেসে হচ্ছে? প্রথম 6টা এলিমেন্ট রিঅ্যাক্টিভিটি সিরিজের, আর পরে হাইড্রোজেন বাদ বাকিগুলো যেমন জিঙ্ক, আয়রন, কপার, এগুলোর এক্সট্রাকশন আমরা আরেক প্রসেসে করি যার নাম হচ্ছে কার্বন ডিডাকশন মেথড। তাহলে ওই প্রসেস আর মেথড সেম জিনিস, এটাকে বলতে পারো যে ইলেকট্রোলাইসিস মেথডে করি, আর এটা কার্বন ডিডাকশন মেথডে করি, কার্বন ডিডাকশন মেথড। সো কার্বন ডিডাকশন মেথডটা কি সেটা একটু পরেই আমরা টের পাবো, বুঝতে পারবো আর কি। তো কার্বন ডিডাকশন মেথডে আমরা আগে যাব, তারপরে আমরা ইলেকট্রোলাইসিস মেথডে যাব। তো কার্বন ডিডাকশন মেথডটা আমরা একটু বুঝতে চাই। তাহলে প্রথম থেকে একটু দেখে নাও যে মিনারেল অ্যান্ড রিসোর্সেসে আমরা প্রথমে রিঅ্যাক্টিভিটি সিরিজটা একটু আমরা এখানটায় লিখে নিয়েছি। সো কিভাবে লিটল পপুলার সায়েন্টিস্ট ক্যান মেক আ জু ইন লো হিউমিড কান্ট্রিজ মোর স্যাটিসফ্যাক্টরিলি। সো ফার্স্ট 6 যে এলিমেন্ট আছে সেগুলোর এক্সট্রাকশন হয় ইলেকট্রোলাইসিস মেথডে, আর লেটার যে মানে কি যেগুলো এক্সট্রাক্টেবল, মানে কি যেগুলোকে পিওর কন্ডিশনে পাওয়া যায় না, সেগুলোকে আমরা কার্বন রিডাকশন মেথডে আমরা সেগুলোকে সেপারেট করতে পারবো। এখন আমরা একটা এক্সট্রাকশন প্রসেস দেখি, যে জিঙ্কের এক্সট্রাকশন প্রসেসটা আমরা দেখব। মানে জিঙ্ক মানে তো বুঝো। সো জিঙ্ক অনেক কথাটা শুনে আসছে অনেক আগে থেকে। সো জিঙ্কের এক্সট্রাকশন আমরা এখন একটু দেখতে চাই। সো আমরা যাই এক্সট্রাক্ট করি না কেন সেগুলোকে সাধারণত তাদের ওর থেকে করি। ওর হচ্ছে আমরা যদি মাইন থেকে একেবারে যে ম্যাটেরিয়ালগুলো পেয়ে থাকি, যেখানটায় ধুলো, বালি, কাদা, আদার্স অনেক কেমিক্যালও মিক্সড আপ থাকে, হ্যাঁ, কিন্তু ওইখানটায় বেশি পরিমাণে পাওয়া যায় শুধু ওই এলিমেন্টটা, তার সাথে অন্যান্য কিছু মিক্স থাকে। যেমন জিঙ্কের যদি ওর বলি, তাহলে এই জিঙ্কের ওরকে আমরা ডিফাইন করতে পারবো যে জিঙ্কের সেই মিনারেলটা যেখান থেকে জিঙ্কে খুব ইকোনমিক্যালি আমরা কি করতে পারবো, সেপারেট করতে পারবো। তাহলে সেই ওর্সগুলো ইম্পর্টেন্ট। আমরা এখন এক্সট্রাকশন অফ জিঙ্ক শিখতে চাই। এক্সট্রাকশন অফ জিঙ্কের এক্সট্রাকশন প্রসেস আর মেথড, সেটাকে আমরা একটু জানতে চাই যে কিভাবে আমরা জিঙ্ককে এক্সট্রাক্ট করব। সো জিঙ্ককে এক্সট্রাক্ট করতে গেলে জিঙ্কের ওর্স লাগবে। সো ওর্স আর মিনারেলস ফ্রম হুইচ উই ক্যান সেপারেট দ্যাট এলিমেন্ট মোর ইকোনমিক্যালি। সো ইকোনমিক্যালি যেসব মিনারেলস থেকে আমরা কোনো একটা মেটালকে ইকোনমিক্যালি এক্সট্রাক্ট করতে পারি, তখন সেই মিনারেলগুলোকে সেই মেটালের ওর বলা হয়। সো এই জিঙ্কের যে ওর্সগুলো আছে সেগুলো দুইটা ওর্স খুব প্রমিনেন্টের। সেই দুইটা ওর্সের আমি নামগুলো লিখি একটু। নাম্বার 1 আছে জিঙ্ক ব্লেন্ড। সো এই 1 নাম্বার দিয়ে লিখলাম জিঙ্ক ব্লেন্ড। সো জিঙ্ককে যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই তাহলে জিঙ্কের ওর্স লাগবে। তাহলে 1 নাম্বার ওর হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, আর 2 নাম্বার ওর হচ্ছে এর কি, 2 নাম্বার ওর হচ্ছে এর ক্যালামাইন। তাহলে ক্যালামাইন অ্যান্ড জিঙ্ক ব্লেন্ড, এই দুইটা ওর আমরা ইউজ করব, এবং এই দুইটা ওরের যে কোনো একটা দিয়েই আমরা জিঙ্ককে এক্সট্রাক্ট করতে পারবো। তো জিঙ্ক ব্লেন্ডকে আমরা সাধারণত জিঙ্ক সালফাইড বলি। সো এটা আমি একটু এখানটা লিখে দিই তোমাদেরকে। জিঙ্ক ব্লেন্ড এর ফর্মুলা হচ্ছে জিঙ্ক সালফাইড, সো ZnS। তাহলে জিঙ্ক ব্লেন্ডকে আমরা জিঙ্ক সালফাইড বলতে পারবো, ZnS। আর ক্যালামাইন এটা হচ্ছে মেইনলি হচ্ছে জিঙ্ক কার্বনেট। সো এই ক্যালামাইন দিয়েও আমরা কি করতে পারবো,
সো জিঙ্ক কার্বনেট দিয়েও আমরা কি করতে পারবো, জিঙ্ককে এক্সট্রাক্ট করতে পারবো। তাহলে এই দুটো মোস্ট প্রমিনেন্ট ওর জিঙ্কের, যেখান থেকে আমরা জিঙ্ককে এক্সট্রাক্ট করতে পারবো। আর জিঙ্কের পজিশন কোথায়, জিঙ্কের পজিশনটা যদি আমরা একটু দেখে আসি, দেখো তো এই জায়গায় জিঙ্কের পজিশন, রিঅ্যাক্টিভিটি সিরিজে জিঙ্কের পজিশন কোথায়, জিঙ্কের পজিশন রিঅ্যাক্টিভিটি সিরিজে অ্যালুমিনিয়ামের পরে, মানে ফার্স্ট 6 এর পরে। সো একে অবশ্যই কি কার্বন ডিডাকশন মেথড দিয়েই আমাদের কি করতে হবে, এক্সট্র্যাক্ট করতে হবে। তাহলে আমরা জিঙ্কের এক্সট্রাকশনে যাচ্ছি এবং কার্বন ডিডাকশন মেথডটা আমরা ফলো করছি। সো এই যে কার্বন ডিডাকশন মেথডে কিন্তু আমাদের যে কোনো একটা মেটালের অক্সাইডকে নিয়ে যেতে হবে, তার মানে জিঙ্কের অক্সাইড ছাড়া আমরা জিঙ্ক পাবো না। তো জিঙ্কের এখানে কিন্তু কোনোটাতেই জিঙ্ক অক্সাইড নাই, দেখো একটা হচ্ছে জিঙ্ক কার্বনেট, একটা হচ্ছে জিঙ্ক সালফাইড। সো আমাদের দরকার হচ্ছে কি জিঙ্ক অক্সাইড। তাহলে জিঙ্ক অক্সাইড তাহলে এগুলো থেকে পেতে হবে আমাদের। তাহলে এগুলো থেকে জিঙ্ক অক্সাইড কিভাবে বানাবো, উপায় আছে যে এই জিঙ্ক সালফাইডকে যদি এয়ারের অক্সিজেনের প্রেজেন্সে আমরা যদি বার্ন করি বা পুড়াই ফেলি, তখন কিন্তু আমরা জিঙ্ক অক্সাইড পাবো। তাহলে ধরো যে আমরা জিঙ্ক সালফাইড থেকে তৈরি করব, যদি জিঙ্ক সালফাইড থেকে তৈরি করি তাহলে দেখো এই জিঙ্ক জিঙ্ক সালফাইডের সাথে আমরা অক্সিজেনের রিয়াকশন করাবো। এই অক্সিজেনের রিয়াকশন করাবো, অক্সিজেনের রিয়াকশন করালে জিঙ্ক অক্সাইড পাওয়া যাবে। এই জিঙ্ক অক্সাইড সাথে সালফার ডাই অক্সাইড আমরা পাবো, তো সালফার ডাই অক্সাইড। তো এই রিয়াকশন শেষ, কিন্তু ব্যালেন্স করতে হবে। এই রিয়াকশনটা ব্যালেন্স করা অনেকের জন্য খুবই টাফ, মানে তারা পারে না আর কি। এই কারণে আমি বলি যে ফোন নাম্বারের মতো 2322 বা 2322 এটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, এটার ব্যালেন্সটা তোমাদের অনেকের জন্যই খুব কঠিন হয়ে যায়। সো মনে রাখবা 2322, এর ব্যালেন্সের জন্য কি মনে রাখবা 2322, মানে এই রিয়াক্ট্যান্টে 23 আর প্রোডাক্টে হচ্ছে কত 22। তাহলে রিয়াক্ট্যান্টে 23, দ্যাট ইজ 2, এখানটায় 3, আর প্রোডাক্টে কত 22, এখানেও 2 ওখানেও 2, ব্যাস ব্যালেন্স শেষ। সো মেইনলি এখানটায় ব্যালেন্স না করলেও হতো, ব্যালেন্স করার দরকার ছিল না। তারপরেও অনেক সময় এই রিয়াকশন যদি ওই যে অক্সাইডেশন রিডাকশন রিয়াকশানে আসে, তখন তো তোমাদের ব্যালেন্স করতে হবে। তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি একটা প্রবলেমে পড়ে যায়। সেই প্রবলেমটা ওভারকাম করার জন্য এই জিঙ্ক সালফাইড অ্যান্ড অক্সিজেনের সাথে রিয়াকশানে এই 2322 মনে রাখবা, এটা হচ্ছে রিয়াক্ট্যান্টে 23, প্রোডাক্টে 22, তাহলে আর ব্যালেন্স করতে সমস্যা হবে না। এখন আমরা জিঙ্ক অক্সাইড পেয়ে গেছি, সো এই জিঙ্ক অক্সাইডকে আমরা ইউজ করতে পারবো। কিন্তু কি হতো যদি জিঙ্ক কার্বনেট ইউজ করতাম, এই রিয়াকশনটা সবচেয়ে সহজ। সো আমি রিকমেন্ড করি কখনো যদি জিঙ্ককে এক্সট্রাক্ট করতে বলা হয়, তাহলে জিঙ্ক কার্বনেট দিয়েই জিঙ্ককে এক্সট্রাক্ট করতে চেষ্টা করো। সো এই যে জিঙ্ক কার্বনেট কিচ্ছু করতে হবে না, জাস্ট এটাকে কি হিট দিতে হবে, এয়ারের প্রেজেন্স লাগবেই না, ঠিক আছে। তো যেইখানেই হিট দাও, যেভাবেই হিট দাও, এই জিঙ্ক কার্বনেট ভেঙে কি হবে, জিঙ্ক অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। সো তোমরা তো বুঝোই যে আমরা ক্যালসিয়াম কার্বনেটের রিয়াকশনটা কতবার পড়ছি, তোমরা ক্লাস 8-এ থাকতে পড়ছো না, ক্যালসিয়াম কার্বনেটকে হিটেড আপ করলাম, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড। সো জিঙ্ক কার্বনেটের বেলাও তাই। যদি কেউ বলে কপার কার্বনেট, ওই একই, কপার অক্সাইড কার্বন ডাই অক্সাইড। সো এই কোনো কার্বনেট হইলেই হলো, যেমন সোডিয়াম কার্বনেট হিটেড আপ করলে কি হবে, সোডিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড। সো এই কার্বনেটগুলোর রিয়াকশন খুবই সহজ, মনে রাখবা যে এই কার্বনেটগুলোকে হিট আপ করলে একটা অক্সাইড আর একটা কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তো জিঙ্ক অক্সাইড আমি এখানেও পেয়েছি, এখানে ব্যালেন্সেরও কোনো ব্যাপার নেই, মানে কি অটোমেটিক্যালি ব্যালেন্সড হয়ে আছে। সো তোমরা এই রিয়াকশনটাতে অনেক বেশি কমফোর্ট ফিল করবা, সো এই রিয়াকশনটাই তোমরা দেওয়ার চেষ্টা করবা। কিন্তু মাঝে মাঝে এই রিয়াকশনটা ওরা মেনশন করে দেয়, তখন তোমরা কি করবা, সো সেক্ষেত্রে 2322 মনে রাখবা। আর জিঙ্ক সালফাইড আর অক্সিজেনের রিয়াকশানে কী হবে, জিঙ্ক অক্সাইড সালফার ডাইঅক্সাইড, এই রিয়াক্টেন্ট অ্যান্ড প্রোডাক্টগুলোর ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আমি জিঙ্ক অক্সাইড পেয়ে গেছি, এই জিঙ্ক অক্সাইড যেহেতু পেয়ে গিয়েছি, সো আমি কিন্তু এখন জিঙ্ক এখান থেকে সেপারেট করতে পারবো। কিন্তু এর জন্য আমার যে দরকার সেটা হচ্ছে একটা, এটাকে বলা হয় মানে কি একটা এক্সট্রাকশন চেম্বার দরকার, যেখানটায় একটা কি থাকবে, মানে কি ওভেন লাইক একটা, মানে চুলার মতো থাকতে হবে, ঠিক আছে।
তো এই যে এটাকে মেইনলি রেটর্ট বলা যায় আসলে। সো রিটোর্ট না বলে আমরা এটাকে একটা ফার্নেস বলি। আমি একটা ফার্নেস ড্র করতেছি। সো লাইকওয়াইজ তোমাদের বইয়েও একটা ফার্নেস ড্র করা আছে। তো এই ফার্নেসটা এভাবে একটু ড্র করো। এই যে ধরো এইখানটায় এই এভাবে আছে। এটা হচ্ছে সলিড একটা সারফেস, এরকম করে বক্স লাইক একটা আহ, এই বক্স লাইক একটা স্ট্রাকচার, ঠিক আছে। তো এইখানটায় এভাবে আছে। তো এই বক্স লাইক স্ট্রাকচারটা এইভাবে ড্র করে ফেলো, বইয়ে যেভাবে আছে এক্স্যাক্টলি ওভাবে ড্র করলেও হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেই ফার্নেসটা, এটা হচ্ছে চুলা, ঠিক আছে। তো এই চুলার আমাদের সিলিন্ড্রিক্যাল মানে কি রিটর্ট দুটো থাকে। সো এই সিলিন্ড্রিক্যাল রিটর্টগুলো এরকম হয়, যেমন এই যে সিলিন্ডার শেপড, এই একটা সিলিন্ড্রিক্যাল রিটর্ট, ঠিক আছে। এটাকে আমরা একটা সিলিন্ড্রিক্যাল রিটর্ট বলতেছি। এই যার সামনে একটা অনেক বড় পাইপ লাইক স্ট্রাকচার আছে, এটা একেবারে বাইরে চলে এসেছে, ঠিক আছে। তো এখানটায়ও একটা সিলিন্ড্রিক্যাল রিটর্ট আছে। সো এইখানটায় যেই ফার্নেসে যতগুলো রিটর্ট ধরানো যায় তত বেশি আমাদের জিঙ্কের প্রোডাকশন হবে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা যত বেশি এরকম রিটর্ট দেয়া যায় তত বেশি রিটর্ট দিব। তো এই রেটর্টগুলো আসলে ফায়ার ক্লে দিয়ে তৈরি হয়। তো কি দিয়ে তৈরি হয় এটা তো আর তোমার কাছে জানতে চাবে না। সো এগুলোকে তুমি জাস্ট বলবা যে দে আর সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল রেটর্ট, ঠিক আছে। আর এখানটায় একটা ক্লে টিউব আছে, এই টিউবটা, ঠিক আছে, এটাকে আমরা ক্লে টিউব বলবো। এই ক্লে টিউব, আর এই ক্লে টিউবের মাথাগুলো দেখো, এগুলো কিন্তু একেবারে এই যে কিছু ওই মানে কর্ক টাইপ কিছু দিয়ে এই মাথাগুলো বন্ধ করে দেওয়া। তার মানে এই ক্লে টিউবের ভিতরেই যাতে জিঙ্কের যে ভেপারটা তৈরি হবে সেটা যাতে কনডেন্স হতে পারে। সো এই ফিগারটা তোমরা ড্র করবা, এবং এই যেটা দিয়ে এই যে বন্ধ করা আছে মানে কি কর্ক টাইপ যে স্ট্রাকচারটা, সেটাকে আমরা বলি প্রোলং। এটা হচ্ছে প্রোলং। তাহলে আমরা এই রেটর্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই রেটর্টগুলা হচ্ছে ফার্নেসের ভিতরে আছে। এই ফার্নেসের ভিতরে দুইটা রেটর্ট আছে। রিটর্টগুলোর সামনের দিকটা এটা ক্লে টিউব, আর একদম এই যে ওপেনিংগুলো যে স্ট্রাকচারটা দিয়ে আমরা কি করে রেখেছি, ক্লোজড আপ করে রেখেছি, সেটাকে আমরা প্রোলং বলছি। এই প্রোলংটা কি করে, এই মানে কি জিঙ্ক ভেপারটা বাইরে আসতে কি অবস্টেকেল দেয়, মানে কি অবস্টেকেল ক্রিয়েট করে, এবং এতে করে জিঙ্ক ভেপারটা ভিতরে কি কনডেন্স হয়। সো তো এই স্ট্রাকচারটাই একটু ড্র করতে হবে। এই ফিগার ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। তো বুঝো যেভাবে বইয়ে আছে এইভাবে আমি ড্র করলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব, মেইনলি হচ্ছে আমাদের রিয়াকশন ঠিক আছে কিনা সেটাই হচ্ছে ম্যাটার। তাহলে রিয়াকশন করার জন্য আমরা কি করব, আমরা এই জিঙ্ক অক্সাইডটা নিব এখান থেকে নিই আর ওখান থেকেই নিই। তাহলে এই জিঙ্ক অক্সাইডটা নিব, ওর সাথে কোক মিক্সড আপ করব। এই কোক মিক্সড আপ করে আমরা এই রেটর্টের ভিতরে ঢুকিয়ে দিব। এই রেটর্টের ভিতরে ঢুকিয়ে দিব। এই হচ্ছে রেটর্ট, এই ক্লে টিউব, আর এই এর মাথায় যেটা দিয়ে আমি বন্ধ করে রাখছি সেটা হচ্ছে প্রোলং। তাহলে রেটর্ট, ক্লে টিউব, আর এটা হচ্ছে কি প্রোলং। এই যে প্রোলং লিখাই আছে। আর এটা হচ্ছে আমাদের একটা ফার্নেস, একটা চুলা।
ঠিক আছে, তাহলে জিঙ্ক অক্সাইডের সাথে কোক মিক্সড করব। এই কোক কি আমরা যে কোক খাই সেই কোক না তো, এই কোক মানে হচ্ছে কি কার্বন। ঠিক আছে, এই কোক মানে হচ্ছে কার্বন। তার মানে জিঙ্ক অক্সাইডের সাথে আমরা কার্বন কি করব, তাহলে জিঙ্ক অক্সাইডের সাথে আমরা কার্বন মিক্সড আপ করছি কোথায়, এই রেটোটের ভিতরে, এবং এটাকে হিটেড আপ করছি। এই হিটেড আপ করলেই আমাদের এখানটায় রিয়াকশন হবে এবং কার্বন নিজে কি হবে, রিডিউসড হবে। মেথডটার নামই হচ্ছে কার্বন রিডাকশন মেথড। কার্বন রিডিউসড হবে মানে কি, রিডাকশন ইজ গেইন, মানে কার্বন ইলেকট্রন গেইন করবে বা ইলেকট্রোনেগেটিভ কাউকে গেইন করবে সে। ঠিক আছে, সো এই কার্বন রিডাকশন মানে কি, কার্বন কিছু গেইন করতেছে। সো ইলেকট্রোনেগেটিভকে, অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ, দেখা যাবে যে কার্বন অক্সিজেনকেই গেইন করে বসে আছে। তো আমরা যে রিয়াকশনটা পাচ্ছি সেটা এখানটায় একটু বলি। সো আমাদের রিয়াকশনটা হচ্ছে এই জিঙ্ক অক্সাইড ছিল আর এই কার্বন। সো যখনই হিটেড আপ হবে তখন কি হবে, এই জিঙ্ক সেপারেটেড হয়ে যাবে। ঠিক আছে, আর অক্সিজেনটা কার্বনের সাথে আসবে এবং কার্বনের সাথে এসে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে অথবা কার্বন মনোক্সাইড তৈরি করবে। সো জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড বললেও হবে। সো কার্বন ডাই অক্সাইড করতে গেলে এখানে আবার ব্যালেন্সের ব্যাপার আছে, ব্যালেন্স করলাম না, তাহলে জিঙ্ক প্লাস আমরা কার্বন মনোক্সাইড বলবো, ব্যাস শেষ। তো সেক্ষেত্রে এখন তোমরা যে যদি বলো যে স্যার এত সহজে জিঙ্ক পেয়ে গেলাম, জাস্ট রেটোটে দিলাম আর জিঙ্ক তৈরি হয়ে গেল, সো তোমাদেরকে তো একটু ডেসক্রাইব করতেই হবে যে রেটোটে দিলাম আর হয়ে গেল, সে তো না। তো এখানটায় রেটোটে যখন হিটেড আপ হয় তখন এই অক্সিজেনটা কার্বনের সাথে চলে আসে, কার্বন মনোক্সাইড তৈরি করে আর জিঙ্কটা ফ্রি হয়ে যায়। সো এই জিঙ্কটা কিন্তু যেহেতু প্রচুর টেম্পারেচার দিয়ে আমরা, অনেক বেশি টেম্পারেচারে হিটেড আপ করা হয়, জিঙ্কটা কিন্তু ভেপার হিসাবে আসে। সো জিঙ্কের ভেপারটা পাই আমরা। তো এই যে ভেপারটা, এই ভেপারটা যদি আমরা এই যে যেখানটায় ড্র করলাম, কোথায় গেল, আচ্ছা যাই হোক, এই ব্যাপারটা, এই রেটরটা আমি এইখানটা আরেকটু আবার ড্র করছি। এই যে রেটরটার ভিতরেই তো থাকে, এই রেটরটে জিঙ্ক আর কোক, কোক মানে জিঙ্ক অক্সাইড আর কোক ছিল না, আর এইখানটা এই প্রলংটা ছিল, এই প্রলং, এই প্রলংটা আছে। ঠিক আছে, তো এইখানটা জিঙ্ক অক্সাইড অ্যান্ড কোক ছিল। সো এখানটা কি হচ্ছে তাহলে, জিঙ্ক তৈরি হচ্ছে আর কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, তো কার্বন মনোক্সাইড তো গ্যাস। ঠিক আছে, আর জিঙ্ক এটা একেবারে গলে গিয়ে ভেপার হয়ে এখানটায় থাকে। তো এই প্রলংটা এই জিঙ্কের ভেপারটাকে আর বের হতে দেয় না। আর এই যে আমাদের এই রেটোটের বাইরে যেটা আছে, যেটাকে আমরা এখানটায় বলতেছিলাম যে কন্ডেন্সার, এটাকে কন্ডেন্সার বলতে পারো, এই পাইপ লাইক স্ট্রাকচারটাকে, এটা হচ্ছে কন্ডেন্সার, কারণ এর ভিতরেই কন্ডেন্স হয়। তো সো এটাকে আমরা কন্ডেন্সার বললাম। এই কন্ডেন্সারের ভিতরে এই জিঙ্কটা তাহলে থেকে যায়, প্রলং তাকে বাইরে যেতে বাধা দিচ্ছে, এবং জিঙ্কের ভেপারটা এখানটায় এই মানে কি কন্ডেন্সড হয়ে রিয়াল জিঙ্ক মানে মেটালিক জিঙ্ক, মেটালিক জিঙ্ক হয়ে ওখানটায় পড়ে থাকে। তো আস্তে আস্তে যখন ঠান্ডা হয়, যখনই ঠান্ডা হয় তখন আমরা এখান থেকে এই কন্ডেন্সার থেকে মেটালিক জিঙ্কটাকে কালেক্ট করে নিয়ে যাই, আর প্রলং যখনই খোলা হয় কার্বন মনোক্সাইড গ্যাসটা বের হয়ে চলে যায়। তো খুবই সহজ ব্যাপার, তোমরা জাস্ট এই ফার্নেসটা একটু ড্র করতে একটু কষ্ট, ফার্নেস ড্র না করতে পারলেও হবে। সো মেইন রিয়াকশন দুইটা দেখাতেই হবে। মেইন রিয়াকশন দুইটা আমি কোথায় লিখলাম, পেজটা কোথায় রাখলাম, পেজ কোথায় রাখলাম, পেজ মনে হয় ভিতরের দিকে চলে গেছে। আশ্চর্য ব্যাপার, একটা পেজ এখনই লিখলাম, এটা কি, এইখানে তো থাকার কথা। আচ্ছা যাই হোক, পেজটা পেজটা দরজা হারাই ফেলছি আমি, একটু আগে এখানে ড্র করলাম, পেজটা মানে উড়ে গেছে ফ্যানের বাতাসে কোথাও। তো যাই হোক বাবা, তাহলে আমি বলেছিলাম যে একটা হচ্ছিল জিঙ্ক সালফাইড আর একটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। সো জিঙ্ক সালফাইড থেকে আমরা অক্সিজেনের প্রেজেন্সে আমরা জিঙ্ক
অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড পাবো, এবং আমি বলছিলাম 23, 22 মনে রাখতে, যাতে করে ব্যালেন্সড হয়। আর জিঙ্ক কার্বনের থেকে তো বুঝতেই পারতেছো, জিঙ্ক অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এই যে কোনো একটা থেকে আমরা এই যে কোনো একটা রিয়াকশন থেকে জিঙ্ক অক্সাইড অ্যান্ড কার্বন এই রেটোটের ভেতরে নিয়ে যাব, এবং অনেক বেশি টেম্পারেচারে সেটাকে হিটেড আপ করব। হিটেড আপ করলেই এই অক্সিজেনটা কার্বনের সাথে গিয়ে কার্বন মনোক্সাইড তৈরি করবে আর জিঙ্ককে সেপারেট করে দিয়ে যাবে। সো জিঙ্কের ভেপার তৈরি হবে। জিঙ্কের ভেপারটা যাতে বাইরে যেতে না পারে, এই কারণে এই প্রোলং নামে একটা স্ট্রাকচার দিয়ে আমরা এখানটা একটা অবস্টাকেল দিই, যাতে করে জিঙ্কের ভেপারটা ভিতরেই থাকে। এবং এই যে ছোট সরু ন্যারো পাইপ লুকিং যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের ভিতরে সেটা আস্তে আস্তে কি হয়, কনডেন্সড হয়। কনডেন্সড হয়ে সে কি মেটালিক জিঙ্কে চেঞ্জ হয়, এবং যখন একেবারে ঠান্ডা হয়ে যায় তখন আমরা প্রোলংটা খুলি, রেটোটের ভিতর থেকে জিঙ্কটা কালেক্ট করে নিয়ে আসি। এই হচ্ছে কার্বন রিডাকশন মেথড। কার্বন কেন রিডিউসড হলো? সো এটা একটু আমি বলি। অক্সিজেন আর ইলেকট্রোনেগেটিভ অ্যাড হওয়াকে অ্যাড যদি হয় তাহলে এটাকে আমরা বলি রিডাকশন। যদি অক্সিজেন আর ইলেকট্রোনেগেটিভ চলে যায় মানে সাবট্রাক্টেড হয়, তাহলে আমরা বলি অক্সাইডেশন। আবার হাইড্রোজেন আর ইলেকট্রোপজিটিভ কেউ যদি অ্যাড হয়, তাহলেও আমরা কি বলি? যদি কেউ অ্যাড হয় তাহলে আমরা বলি এটা হচ্ছে অক্সাইডেশন। আর কেউ যদি হাইড্রোজেন বা ইলেকট্রোপজিটিভ যদি কেউ চলে যায় মানে সাবট্রাক্টেড হয়ে যায়, তাহলে আমরা এটাকে বলি রিডাকশন। সো এইখানটায় দেখো, এই কার্বনের সাথে অক্সিজেন আর ইলেকট্রোনেগেটিভ অ্যাড হয়েছে, সো কার্বন কি রিডিউসড হয়েছে। সো আমরা বলতে পারি হিয়ার কার্বন ইজ রিডিউসড। সো কার্বন রিডিউসড হয়েছে দেখেই এই মেথডটার নাম কি, কার্বন রিডাকশন মেথড। সো এটা ভালো মতো দেখো, দেখে এটা পুরো ডায়াগ্রাম সহ কপিতে তুলো। ঠিক আছে, নেক্সট আমি এই আয়রনের এক্সট্রাকশনটা দিচ্ছি।